তোদের টেস্ট পরীক্ষাতে হুবহু প্রশ্ন টুকবে, তাহলে মাথায় রাখবি তো পরীক্ষা এর মধ্যে থেকেই আসবে প্রশ্ন। মনে রাখবেন যা করাবো তার বাইরে কিছু করবি না, আর যেটা করাবো সেটা ছাড়বি না, তুই সব পেরে যাবি। বহু প্রতীক্ষা বহু অপেক্ষার পর তোরা এলএকিউ টাইপ অফ প্রশ্নেরও সমাধান আমার চ্যানেলে পাচ্ছিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমাকে দেখে হয়তো তুই বুঝতে পারবি না যে আমার শরীর খারাপ, আমার গলাটা ব্যথা, কিন্তু তবুও তোদের জন্য আমি চলে এসেছি। এই সময়টা তোর বা আমার কারোরই বিছানায় শুয়ে থাকার সময় নয়, কারণ টেস্ট পরীক্ষা খুবই সামনে। এবং তুই সত্যি কথা বলতে তুই চিন্তা করে দেখ, মাধ্যমিক পরীক্ষা ইটসেলফ খুব সামনে। সেই কারণে আর কারো রেস্ট নেওয়ার সময় নেই। এই সময়টা নিজেকে প্রচুর ভাবে ভেঙে ফেলতে হবে একবারে, এবং আলটিমেট রেজাল্ট না আসা পর্যন্ত লড়ে যেতে হবে। খেয়াল রাখবি, তুই যে কন্ডিশনে থাকিস না কেন, অ্যাডভেঞ্চার একাডেমি তোর জন্য করেছে, করছে, করবে। সেটা এমসিকিউ ভিএসকিউ সিরিজ থেকে শুরু করে, এসএকিউ সিরিজ থেকে শুরু করে, পুজো স্পেশাল রিভিশন থেকে শুরু করে, প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট থেকে শুরু করে, কুইক রিক্যাপ থেকে শুরু করে, মাধ্যমিকের ইয়ার বেস কোয়েশ্চেন থেকে শুরু করে অঙ্ক পর্যন্ত সব। ইনফ্যাক্ট আমরা 15 মিনিট রিভিশন সেশনও একটা এনেছিলাম, কয়েকটা ভিডিওটারও আছে। আমার গলা বসে আছে, কিন্তু আমি নিয়ে চলে এসেছি টেস্ট পরীক্ষা স্পেশাল একটা সেগমেন্ট। এবং কথা দিচ্ছি, আমি এর আগের প্রিপারেশন ভিডিওটার মধ্যে বলেছিলাম, কিন্তু আমি এর আগের যে টেস্ট পরীক্ষা ওই যে কি করে পাস করবে এরকম একটা থাম্বনেল দিয়ে একটা ভিডিও করেছি, ঠিক এই ভিডিওটার আগে সেখানে আমি বলেছি যে ঠিক এক্স্যাক্টলি কি করলে তুই টেস্টে এখান থেকেও খুব ভালো নাম্বার তুলতে পারিস, কি কি তোকে পড়তে হবে আমার চ্যানেলে আছে, আর ধামাকা ব্যাচের মধ্যে রয়েছে। সেই দুটোকে কম্বাইন করে তোদের জন্য আমি প্রপার জিস্ট দিয়ে দিয়েছিলাম, এবং সেখানেই আমি তোদেরকে বলেছিলাম আমি এমন একটা সিরিজ আনবো যেখান থেকে তোদের টেস্ট পরীক্ষাতে হুবহু প্রশ্ন টুকবে। তো চলে এসেছে আমাদের ধামাকা সাজেশন সিরিজের প্রথম ভিডিও। আমি শুভমকে ধন্যবাদ দেবো এরকম একটা সুন্দর থাম্বনেল ডিজাইন করে দেওয়ার জন্য। চলো শুরু করি প্রথম প্রশ্নটা। আচ্ছা একটা কথা বলি, এই যে কোয়েশ্চেন সেটগুলো রয়েছে এর মধ্যে এমসিকিউ রয়েছে, এর মধ্যে ভিএসকিউ রয়েছে, এর মধ্যে এলএকিউ রয়েছে, এর মধ্যে এসএকিউ রয়েছে, এর মধ্যে এই সবই তো হয়ে গেছে। চল শুরু করি। বলেছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোনটা? এই একটা প্রশ্ন সম্ভবত আমি কিছুদিন আগে আমার একটা ইউটিউবের পোলের মধ্যে দিয়েছিলাম। প্রত্যেকেই লিখেছে অতিবেগুনি রশ্মি। ভাই তোকে একটা প্রথমেই কথা বলি, এই অতিবেগুনি রশ্মিটা ওজোন স্তরের ধ্বংসের জন্য দায়ী। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কে, তাহলে সেটা হবে ইনফ্রারেড রশ্মি, কারণ ইনফ্রারেড রশ্মি উষ্ণতা বৃদ্ধি করে, যাকে আইআর বলা হয়ে থাকে। চলো নেক্সট। বলেছে প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে বহুবার দিয়েছে। খেয়াল রাখ তুই একটা কথা, এই যে H2O, অনেকে জানিস তো একে খুব ভোলা ভাবে, কিন্তু এ হচ্ছে অ্যাকচুয়ালি H2O বাষ্প, এবং এই জলীয় বাষ্প কিন্তু একটা খুব ভালো গ্রিন হাউস গ্যাস। এটা কিন্তু প্রকৃতির উষ্ণতা ভীষণ পরিমাণে বৃদ্ধি করে। CO2 তুই জানিস তো ভাই চিরকালের ভিলেন। মিথেনও তুই জানিস একটা জৈব গ্রিন হাউস গ্যাস। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? অক্সিজেন। মাথায় রাখবি অক্সিজেন, নাইট্রোজেন পরীক্ষাতে বহুবার দেয়, এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে নেক্সট। বলেছে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে শোষণ করে? তুই আমাকে একটা কথা বল, এই মেকানিজমটা একটুখানি দেখে রাখ। দেখ সূর্য থেকে, ধর এটা আমাদের পৃথিবীর পৃষ্ঠ, ঠিক আছে, সূর্য থেকে এরকম ভাবে আলোক রশ্মিগুলো আসে। আলোক রশ্মি এসে পৃথিবী পৃষ্ঠটা গরম হয়। যখনই পৃথিবী পৃষ্ঠ গরম হয়, পৃথিবী পৃষ্ঠ ইন রিটার্ন নিউটনের তৃতীয় গতিসূত্র, তুমি আমাকে ক্রিয়া দিলে আমি তোমায় প্রতিক্রিয়া দেব, এই সূর্যের মধ্যে সূর্য থেকে আসা আলোক রশ্মির প্রতিক্রিয়া হিসেবে ও ছাড়ে অবলোহিত বিকিরণ। এই যে অবলোহিত বিকিরণ গুলোই পুরো পৃথিবী পৃষ্ঠের বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। এবং খেয়াল রাখ, এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের চারিদিকে ঘুরছে, সেই গ্রিন হাউস গ্যাসগুলো এই অবলোহিত বিকিরণ গুলোকে সংগ্রহ করে নেয়, অবলোহিত বিকিরণ গুলোকে গ্রহণ করে নেয়। তাহলে তুই একটা জিনিস জাস্ট বোঝ, তোকে প্রশ্ন করেছে নিচের কোনটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে শোষণ করে। তাহলে শোষণ কে করবে? যে গ্রিন হাউস গ্যাস হবে, যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী হবে, সেই তো অবলোহিত বিকিরণটাকে শোষণ করবে। নাইট্রোজেন কি গ্রিন হাউস গ্যাস নয়? অক্সিজেন কি গ্রিন হাউস গ্যাস নয়? হিলিয়াম কি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? মিথেন।
কারণ মিথেনই একটা জৈব গ্রিন হাউস গ্যাস, আর এই গ্রিন হাউস গ্যাস গুলোই তো অবলোহিত বিকিরণ গুলোকে শোষণ করে পৃথিবী পৃষ্ঠের টেম্পারেচারকে বৃদ্ধি করছে। নেক্সট, আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন আমার মাথার মধ্যে আছে, নিচে কমেন্টের মধ্যে লেখ, এমন কোন পদার্থ রয়েছে যেটা একই সঙ্গে ওজোন স্তরের ধ্বংসে এবং পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে? নিচে কমেন্ট করো, আমি জানি অনেকগুলো রয়েছে, তুই একটার নাম লেখ। দেখ নেক্সট প্রশ্নটা দেখে নে, বলেছে 1 মোল কার্বন আর 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণরূপে যদি বিক্রিয়া করে দিই আমি, তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কিন্তু প্রশ্নটা করেছে কার্বন ডাই অক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে। আমি বারবার করে বলেছিলাম ক্লাস 9 এর মোলের ধারণা না পড়লে তুই ক্লাস 10 এর রাসায়নিক গণনা ঠিকঠাক ভাবে পারবি না। আমি আশা করব তোদের কথা মতো আমি মোলের ধারণাটা যেটা করে দিয়েছি সেটা প্রত্যেকে দেখে ফেলেছিস এবং প্রত্যেকে রাসায়নিক গণনার চ্যাম্পিয়ন হয়ে যাবি। এবার দেখ তো, এবার ভালো করে মন দে। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমি জানি তোরা বুঝতে পারছিস কিনা, আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। আমি ওই সেম প্রেশারটা দিয়ে রাখতে হবে আমাকে, তার কারণ আমি মরা মুরগির মতো ক্লাস করাতে পারবো না, আমি নিজেই করতে পারি না, কিন্তু আমাকে করতে হবে এটা কি যা হোক করে। এবার দেখ ভালো করে, 1 মোল কার্বন আর 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণরূপে তুই বিক্রিয়া কর, কার্বন প্লাস অক্সিজেন। দেখ দুটোর সামনেই 1 লেখা রয়েছে, দুটো যখন যুক্ত হবে তখন তৈরি করবে CO2। তুই বলতো এই CO2টা কত মোল তৈরি হলো? তুই বলবি দাদা ব্যালেন্স তো করাই আছে, একটা কার্বন তো একটা কার্বন, দুটো অক্সিজেন তো দুটো অক্সিজেন। আরে ভাই মোদ্দা কথায় বল, CO2টাও 1 মোলই তৈরি হয়েছে। আর যদি কোনো কিছু 1 মোল তৈরি হয়, পৃথিবী পৃষ্ঠে যা আছে ভাই সেটা যদি 1 মোল তুই যে কোনো কিছু নিয়ে নিস, তার মধ্যে অণুর সংখ্যা কত? 6.022 into 10⁻23। কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় অণু 1 মোল নিয়েছি, তো এটাই বা তার ব্যতিক্রম হবে কেন? তাহলে তার মধ্যে কতগুলি অণু আছে? 6.022 into 10⁻23। অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অপশন। ওকে ডান। আশা করব প্রত্যেকের কাছে একদম পরিষ্কার। আমি আগের দিন শিখিয়েছিলাম 1 মোল কোনো একটা যে কোনো পদার্থ তুই নিয়ে নে, তুই অণু নিতে পারিস, পরমাণু নিতে পারিস, আয়ন নিতে পারিস, যেটাই নিস সেই জিনিসটা তার মধ্যে এতগুলো থাকবে, আসলে এতগুলোকেই 1 মোল বলা হয়েছে। নেক্সট বলেছে পাশের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 + 2O2 সেখান থেকে CO2 + 2H2O, বলেছে 10 মোল মিথেন পোড়াতে HTP তে কত আয়তন অক্সিজেন লাগবে? ভালো করে মন দিয়ে শোন ভাই। এই যে সমীকরণটা তোকে এখানটা দিয়ে দিয়েছে, তুই সমীকরণটাকে একবার লিখতো। বলে দিয়েছে CH4 + 2O2 সেখান থেকে CO2 + 2H2O। তুই আমাকে একটা কথা জাস্ট ছোট্ট করে বলে দে, এখানে কত মোল মিথেন আছে? তুই বলবি দাদা 1 মোল। তাহলে 1 মোল মিথেনকে পোড়াতে কত মোল অক্সিজেনের প্রয়োজন পড়ছে? তুই বলবি দাদা 2 মোল। তার মানে পরিষ্কার হয়ে গেল আমার যে 1 মোল মিথেন পোড়াতে 2 মোল অক্সিজেনের প্রয়োজন পড়ে। আমাকে বলে দিয়েছে 10 মোল মিথেন পোড়াতে, তাহলে 10 মোল যদি আমি এখানটায় লিখি 10 মোল মিথেন, তুই আমাকে একটা কথা বল, 1 থেকে 10-এ যাওয়ার জন্য 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে এদিকেও 2 থেকে 10 দিয়ে গুণ করলে তুই কত পেয়ে যাবি বল? 20 মোল অক্সিজেন পেয়ে যাবি। তাহলে 10 মোল মিথেনকে পোড়াতে 20 মোল অক্সিজেনের প্রয়োজন পড়ে। তুই বলবি হ্যাঁ দাদা পড়ে। তুই আমাকে একটা কথা বল, পরিষ্কার করে বলবি যে যদি আমি কোনো একটা 1 মোল গ্যাস নিই তাহলে STP তে তার আয়তন কত হয়? তুই আগের দিন শিখেছিস 1 মোল যে কোনো গ্যাসের STP তে আয়তন 22.4 লিটার। যদি আমি 1 মোলের পরিবর্তে 2 মোল নিই, দাদা 1 থেকে তুমি 2 করছো 2 দিয়ে গুণ করে, তাহলে 22.4 কেও তুমি 2 দিয়ে গুণ করো, হয়ে গেল 44.8 লিটার। তার মানে STP তে 2 মোল কোন গ্যাসের আয়তন 44.8 লিটার এস্টাবলিশড। আমাকে কত মোল নিতে হবে? 20 মোল, কারণ আমাকে বলেছে যতটা অক্সিজেন লাগবে তার আয়তনটা বার করতে, তো 20 মোল অক্সিজেন লাগবে। তো 2 মোলের আয়তন যদি 44.8 হয়, তো 20 মোলের আয়তন কত হবে? 2 কে 10 দিয়ে গুণ করলেই তো 20 হয়, তাহলে 44.8 কেও 10 দিয়ে গুণ করে দে, 448 লিটার ইজ দ্য কারেক্ট অপশন। আমি আশা করব প্রত্যেকের কাছে পুরো কনসেপ্টটা একদম ঝকঝকে রেডি। আমি জানি না তুই কতটা বিশ্বাস করবি, এই যে পুরো সেটটা রয়েছে, এই পুরো সেটটা আমি একটা প্রশ্ন পর্যন্ত এখনো পর্যন্ত দেখিনি।
এই যতটা তোদের সাথে করছি ততটাই দেখেছি। ট্রাস্ট মি, আমি চেয়েছি পুরো জিনিসটা এট এ গ্লান্স সলভ হোক তোর আর আমার দুজনের দ্বারা, যেন আমার কাছেও কোয়েশ্চেনটা নতুনই থাকে এবং ওই ফিলটাও যেন আমিও পাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমি জানি না মানে এই কোয়েশ্চেন সেটগুলো যেগুলো আছে সেগুলো সবার কাছে পৌঁছাচ্ছে কিনা। মানে একটা বিশাল সংখ্যক ছেলেমেয়ে দেখছে, আমি জানি ওটা আমার কাছে বিশাল, বাট ওই ছেলেমেয়েরাই বারবার বারবার করে দেখছে। আমার মনে হয় এর বাইরের একটা অডিয়েন্স কাছে কিন্তু সেই বিষয়টা পৌঁছাতে হবে। অনেক ছেলেমেয়ে এমন আছে যারা এখনো পর্যন্ত জানেই না যে এত কিছু চলছে। সেই কারণে আমি প্রত্যেককে বলবো তোমাদের বন্ধু বান্ধবদের একটু শেয়ার করো ভিডিওগুলো, যাতে ভিডিও রিচটা আরেকটুখানি বাড়ে, যাতে আরো বেশি সংখ্যক ছেলেমেয়েরা এই ভিডিওগুলোকে দেখতে পায়। তার কারণ আমি চাই যেন এইবারের মাধ্যমিকে 50খানা 100 টার্গেট আমার পূরণ হতে পারে। একটু করে দে ভাই, শেয়ার ফেয়ার একটু কর। বলেছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত হয়? খুব ভালো করে শুনে রাখ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক আর চাপ প্রসারণ গুণাঙ্কের মান সেম হয়, যেই মানটা হচ্ছে 1/273। আয়তন গুণাঙ্কেরও 1/273, চাপ গুণাঙ্কেরও 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দুটোর ক্ষেত্রে অনুপাত যদি আমি করি তাহলে 1:1 হয়ে যাচ্ছে। তাহলে এই হয়ে গেল আমার 1:1 কমপ্লিট। চলো নেক্সট প্রশ্ন। বলছে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? দেখ আমি তোকে একটা কথা বলি ভাই, সব সময় মনে রাখ, যদি হিরে কোনো জায়গায় থাকে তাহলে তাপ পরিবাহিতার এই প্রশ্নে তুই আর অন্য কোনো দিকে চোখও দিবি না। তোর হিরে রয়েছে, হিরে ভাই বিয়ন্ড কম্পিটিশন। আর যদি হিরে না থাকতো তাহলে কোনটা হতো? পরিষ্কার করে লিখবে কমেন্টের মধ্যে, যদি হিরে না থাকতো তাহলে এটা হতো। তাহলে অনেকে একটু ভুল ভাববে, ঠিক আছে? অনেকে ভাববে তাহলে বুঝি রূপো অ্যান্সার হবে বা ধরি অন্য কোনোটা অ্যান্সার হবে। তুমি প্রপারলি লেখো কোনটা অ্যান্সার হতো যদি হিরে না থাকতো। চলো পরের প্রশ্নটা দেখি। বলে দিয়েছে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের থেকে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বড়? সর্বনাশ করেছে। এই প্রশ্নটা কিন্তু একটা মারাত্মক মার্ভেলাস ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, কারণ এই প্রশ্নটা বেশিরভাগ ছেলে মেয়ে পারবে না, কারণ তারা এই চার্টটাকে মনেই রাখিনি, তরঙ্গ দৈর্ঘ্যের এই চার্টটাকে। চল আমি তোকে একটা ট্রিক বলে দিচ্ছি এই তরঙ্গ দৈর্ঘ্যের চার্টটাকে মনে রাখার। এইরকম ভাবে মনে রাখবি, গাছতলার অ্যাক্সিডেন্টের অতি ভয়াবহ ছবি দেখে অনেক মানুষ বেহুশ। এখন তুই বলবি দাদা এইটা তুমি কি লিখেছো? দেখ ভাই, গাছতলার যেটা আমি লিখেছি তার মানে হচ্ছে গামা রে, অ্যাক্সিডেন্টের মানে হচ্ছে এক্স রে, অতি ভয়াবহ মানে হচ্ছে অতি বেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রে, দেখে মানে হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি, অনেকে মানে হচ্ছে ইনফ্রারেড অবলোহিত, মানুষ মানে হচ্ছে মাইক্রোওয়েভ, আর বেহুশ মানে হচ্ছে বেতার তরঙ্গ। এই যে তোকে আমি প্রসেসটা শিখিয়ে দিলাম, এইগুলো হচ্ছে পরপর সেই আলোকরশ্মি বলবো না, সেই সমস্ত জিনিসের নাম যাদেরকে তুই যখনই ওপর থেকে নিচের দিকে পড়বি তখনই তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়বে। তার মানে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য গামার আর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেতার তরঙ্গের। তোকে বলে দিয়েছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে নিচের কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বড়। তাহলে দৃশ্যমানের থেকে বড় কারা? অবলোহিত, মাইক্রোওয়েভ আর বেতার তরঙ্গ। দেখ অপশন, এক্স রে হবে না, অবলোহিত ইজ দ্য কারেক্ট অপশন, গামা হবে না, অতি বেগুনি হবে না। গ্যাস, গল্প শেষ, কমপ্লিট। চলো নেক্সট। বলেছে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন, এই নিচে কমেন্ট করে না, কমেন্ট কর প্রশ্নের নাম্বার দিয়ে। চল দেখি। বলেছে প্রতিসরাঙ্ক এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি কি? দেখ এই সমীকরণটার নাম নিয়ে যেন অনেক ছেলে মেয়ে বড্ড হাসাহাসি করে। কেউ বলে কচির সমীকরণ, কেউ বলে কসির সমীকরণ, আবার কেউ বলে কাশির সমীকরণ। ভাই তুই যেটাই বল, সমীকরণটা হচ্ছে
মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলেছে একটি তারের মধ্যে দিয়ে কিছুটা তড়িৎ প্রবাহ হয়। এবার কি প্রশ্ন? তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে, হ্যাঁ এটা আসল প্রশ্ন। কি বলে দিই, তারটি টেনে ওর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার কি পরিবর্তন হবে? তুই আমাকে একটা কথা বলতো ভাই, যদি আমি তারটাকে টেনে ওর দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করে দিই, তাহলে আমরা তো জানি যে রোধ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দৈর্ঘ্য। তার মানে যদি আমরা দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করি তাহলে রোধও বাড়বে। রোধ মানে তো বাধা, তার মানে বাধা বাড়লো। যদি রোধ বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে হ্রাস পাবে ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার? চলো নেক্সট। 12 নম্বর বলেছে কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হবে? হাই ভাই, এই তো মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। যারা যারা জানিস না, আমার জৈব রসায়নের ভিডিওগুলো কিসের জন্য করেছি ভাই, ইউটিউবে কিসের জন্য দিয়েছিলাম, গিয়ে তাড়াতাড়ি দেখ। জল করে দিয়েছি, জল। এই তো CH2Cl2, তার সঙ্গে Cl2 বিক্রিয়া। কি শিখিয়েছি? যতক্ষণ হাইড্রোজেন থাকবে ক্লোরিন এসে একটা করে হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গায় বসবে। বল, একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিন ঢুকলো, দুটো ছিল, একটা হাইড্রোজেন পড়ে রইল। হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তার জায়গায় ঢুকেছে কে? ক্লোরিন। আবার কি? তাহলে ক্লোরিন আগে দুটো ছিল, এখন হয়ে যাবে তিনটে। হয়ে গেল না ক্লোরোফর্ম? আরে কমপ্লিট কি কমপ্লিট না বল রে ভাই। চল পরেরটায় যাই। এই শেষ, এমসিকিউ খতম। এবার এমসিকিউ যেই মাত্র খতম হলো আমরা চলে যাচ্ছি ভিএসকিউ তে। না, এক কাজ করি, চল চলে যাই এলএকিউ তে। বহু প্রতীক্ষা বহু অপেক্ষার পর তোরা এলএকিউ টাইপ অফ প্রশ্নেরও সমাধান আমার চ্যানেলে পাচ্ছিস। চলো শুরু করা যাক এলএকিউ। এবং আমি তোকে একটা কথা বলছি, এই সাজেশন সেট কিন্তু টেস্ট পরীক্ষা অব্দি চলবে। এবং আমি চেষ্টা করি জানিস তো প্রায় প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। সেই কারণে সাজেশন সেট যদি তুই পুরো করতে পারিস, তুই ভাই রমরমা মার্কেট হয়ে যাবে টেস্টে। তোর সবাই দেখবি তোর থেকেই উত্তর জিজ্ঞাসা করছে। তখন অবশ্যই বলে দিস টেস্টের পরে কোন চ্যানেলে দেখতে হবে ভাই। চলো এদিকে মন দিয়ে শোনো। 4.1 আছে, এটা পুরোটা রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নিই আমি। এস, পুরোটা ফ্রেমের মধ্যে আসছে। চলো, বলে দিয়েছে সিএল এর ব্র্যাকেটে 17 মানে ক্লোরিনের পারমাণবিক সংখ্যাটাই দিয়ে দিয়েছে। সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, ক্যালসিয়াম 20, সালফার 16, ফ্লুরিন 9। খুব ভালো। পর্যায় সারণী প্রশ্ন আছে। যারা যারা পর্যায় সারণী প্রশ্ন করতে পারিস না, আমার ধামাকা ব্যাচের প্রথম ক্লাস আমি পুরোপুরি রূপে ইউটিউবের মধ্যে ফ্রি দিয়েছি। ওটা হচ্ছে গোটা পর্যায় সারণী। আমরা ধামাকা ব্যাচে এরকম ভাবে চ্যাপ্টার ধরে ধরে ফুল সলভ করে তার কোয়েশ্চেন আনসার করছি এবং এলএকিউ টাইপ প্রশ্নের ফুল প্রিপারেশন হচ্ছে। চলতড়িৎ পুরো শেষ করে তার গোটা অঙ্ক করিয়ে দিয়েছি ভাই। চলতড়িতে যা অঙ্ক আসবে সব করিয়ে দিয়েছি। রাসায়নিক গণনা করিয়ে দিয়েছি, তাপের অঙ্ক করিয়ে দিয়েছি, গ্যাসের আচরণ পুরো করিয়ে দিয়েছি। এবার গ্যাসের আচরণের অঙ্ক শুরু করব। পর্যায় সারণী আর জৈব রসায়ন তো এমনি ফিনিশ। পর্যায় সারণীর তো কোয়েশ্চেনও সলভ হয়ে গেছে, বুঝতে পারছিস কত কিছু হয়ে গেছে। আর তুই এখনো ভর্তি হসনি, প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয়ে গেছে। যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হতে চাস, এখন কিন্তু 899 অফার চলছে, ভর্তি হয়ে যেতে পারিস। তোকে কিছুই করতে হবে না। 6289360364 এই নাম্বারটার মধ্যে কোর্সের ফিসটা পে কর। পে করে আমাকে রিসিপ্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে, আমি তোকে সব লিঙ্ক ফিঙ্ক সব দিয়ে জয়েন করিয়ে দেবো এবং সমস্ত ভিডিও প্রিভিয়াস সব ভিডিও তোকে পেয়ে যাবি তুই। এবং লাইভ ক্লাস দুদিন হয়, মঙ্গলবার রাত্রি 9:30, শুক্রবার সকাল 10:30। প্রত্যেকটা ক্লাসে তুই রেকর্ডেড ভার্সন পাবি। চল দেখ, এইবার তোকে আমাকে আমি একটা ছোট্ট জিনিস বলবো, একদম পারফেক্ট তুমি এই প্রশ্নটাকে অ্যাটেন্ড করতে পারবে। কিভাবে, কি জিনিস বলবো মনে রাখ ভাই। তোকে যে এখানে বলেছে না কোন ধাতব মৌলগুলো আর কোন অধাতব মৌলগুলো, তোকে তো প্রথমে ধাতু অধাতুকে চিনতে হবে। আমি তোকে আমার আগের প্রচুর ভিডিওতে বলেছি কিভাবে ধাতু অধাতু চিনতে হয়। আজকে তোকে আমি বলবো একটা শর্টকাট কিভাবে চিনতে হয়, খেয়াল করবি। আমি আশা করবো এখন এই লেভেলে এসে তোরা প্রত্যেকে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এলিমেন্টসদের চিনিস। সবসময় খেয়াল রাখ, আমি তোকে অনেকগুলো ট্রিক বলবো এখন, ঠিক আছে? যদি তুই কখনো গ্রুপ 1 আর গ্রুপ 2 এলিমেন্ট তোর প্রশ্নের মধ্যে দেখতে পাস, তাহলে সবসময় খেয়াল রাখবি তারা নির্দ্বিধায় ধাতু হবে, নির্দ্বিধায় ধাতু হবে।
তাহলে তুই এখান থেকে আমাকে এবার এক কথায় বলে ফেলতো কারা কারা ধাতু। তুই বলবি দাদা এখানে সোডিয়াম ধাতু, এখানে ম্যাগনেসিয়াম ধাতু, এখানে ক্যালসিয়াম ধাতু, কারণ সোডিয়াম গ্রুপ 1, ম্যাগনেসিয়াম গ্রুপ 2, ক্যালসিয়াম গ্রুপ 2। দাদা এখানে আর কোনো ধাতু আমি দেখতে পাচ্ছি না। আর তুই একদম ঠিক বলেছিস। দ্বিতীয় একটা মোটামুটি টেকনিক বলি যেটা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে যায়, সেটা হচ্ছে যাদের শেষে আম আছে তারা ধাতু। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বাকিদের দেখ ক্লোরিন, সালফার, ফ্লুরিন। এই একটা ট্রিক হয়ে গেল। আরেকটা ট্রিক তোকে শেখাচ্ছি, দেখ মনে রাখ, ধাতু তারাই হবে, ধর সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, আমি প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস করছি। এটা হচ্ছে প্রপার টেকনিক। 2 8 1, 2 8 2, 2 8 8 2। মনে রাখ ধাতু তারাই হবে যারা নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য, মানে নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য ইলেকট্রন ত্যাগ করবে, মানে ইলেকট্রন ছেড়ে দেবে। দেখ তো সোডিয়ামটা শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করে নিয়ন হতে চাইছে, সেই কারণে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ হয়ে যাবে, এই জন্যই সোডিয়াম ধাতু। ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন ছেড়ে দিয়ে Mg2+ হয়ে যাবে, এই জন্যই ম্যাগনেসিয়াম ধাতু। ক্যালসিয়াম 2টো ইলেকট্রন ছেড়ে দিয়ে আর্গনের মতো হতে চাইবে, সেই কারণে সে ক্যালসিয়াম 2+ হয়ে যাবে। ধাতু সবসময় ইলেকট্রন ছেড়ে ইলেকট্রোপজিটিভ হয়ে থাকে, সেই জন্য আমরা ধাতুকে এরকম ভাবেও চিনতে পারি। ব্যাস, তোকে আমি প্রত্যেকটা টেকনিক বলে দিলাম। আর অধাতুরা নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য সবসময় ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। যেমন ধর আজকে আমি তোকে বললাম ক্লোরিন, তাহলে হয়ে গেল তার 2 8 7। দেখ ক্লোরিন একটা ইলেকট্রন বাইরে থেকে নিতে চাইবে, বাকি তুই বুঝতেই পেরে গেছিস ফ্লুরিনের সেম কেস, সালফারেও সেম কেস। চল এবার দ্বারা অধাতু চিনবো কি করে? গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 17-র মধ্যে যারাই তোকে দিয়ে দেবে, যাই তোকে দেবে, মনে রাখবি ওরাই তোর অধাতুর লিস্টের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। গ্রুপ 13টা তাও একটুখানি তুই মার্জনা করে বাদ দিতে পারিস, বাকি গ্রুপ 14 থেকে তো মোটামুটি তুই ধরেই রাখতে পারিস। এগুলো হচ্ছে শর্টকাট টেকনিক ভাই। গ্রুপ 13-র মধ্যে যেমন আমি গ্রুপ 13টাকে পুরোপুরি প্রেফার করবো না, কিন্তু গ্রুপ 14 থেকে 15 থেকে তুই 16 17 অব্দি যাদেরকেই দেখতে পাচ্ছিস সবাই অধাতুর মধ্যেই পড়ে। ঠিক আছে, এবার একটুখানি মন দিয়ে শোনো। তাহলে আমি এখান থেকে বুঝতে পেরেছি এইটুকু জিনিস, যে ক্লোরিন হচ্ছে আমার অধাতু, সালফার হচ্ছে আমার অধাতু, কারণ ক্লোরিন 17, সালফার 16, ফ্লুরিন হচ্ছে আমার 17, তাহলে এটা অধাতু। আমাকে প্রশ্ন করেছে কোন ধাতব মৌলগুলো মেন্ডেলিভের পর্যায় সারণীর 2য় শ্রেণীতে অবস্থান করে। আমি তোকে কি শিখিয়েছি বলতো? যে তোকে যাই দিয়ে দিক তুই সবকটার প্রথমে ইলেকট্রন বিন্যাস করে নিবি। তাহলে চল এক এক করে করি। প্রথমেই দিয়ে দিয়েছে ক্লোরিন, আমরা প্রথমে অধাতুগুলোর করব। ক্লোরিন হচ্ছে 2 8 7। তারপরে অধাতু রয়েছে আমার সালফার, সালফারের আমি করি 2 8 6। তারপরে আমার রয়েছিল হচ্ছে ফ্লুরিন, মেবি ফ্লুরিন তো, হ্যাঁ ফ্লুরিন, তাহলে 2 7 হয়ে গেল আমার 3টে অধাতুর ইলেকট্রন বিন্যাস ডান। এইবার আমি করব হচ্ছে 3খানা ধাতু। সোডিয়াম ছিল, সোডিয়ামের হচ্ছে 2 8 1। তারপরে ছিল আমার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের হচ্ছে 2 8 2। তারপরে ছিল আমার ক্যালসিয়াম, ক্যালসিয়ামের হচ্ছে 2 8 8 2। হয়ে গেল। আমাকে কি জানতে চেয়েছে? আমাকে প্রথমেই বলে দিয়েছে কোন ধাতব মৌলগুলি মেন্ডেলিভের পর্যায় সারণীর 2য় শ্রেণীতে অবস্থান করে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে 2য় শ্রেণীতে অবস্থান করার শর্ত কি ছিল? শর্ত ছিল ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকতে হবে। যারা যারা জানিস না এগুলো আমার ভিডিওটা থেকে আগে দেখ। তাহলে যে ধাতব মৌলগুলো মেন্ডেলিভের পর্যায় সারণীর 2য় শ্রেণীতে অবস্থান করে তারা হচ্ছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। তার মানে প্রথমটার উত্তর হয়ে গেল ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এরা প্রত্যেকেই 2A তে অবস্থান করে। ঠিক আছে। কোন অধাতব মৌলগুলি পর্যায় সারণীর 3য় পর্যায়ে অবস্থান করে? পর্যায় কি করে বার করতে শিখিয়েছিলাম? ইলেকট্রন বিন্যাস যতগুলো ধাপে হবে সেটাই পর্যায়। বল এইটা 3টে ধাপে হয়েছে, তাহলে এর পর্যায়ে 3। এইটা 3টে ধাপে হয়েছে, তাহলে এর পর্যায়ে 3। আমাকে তো এটাই জানতে চেয়েছিল যে কোন অধাতব মৌলগুলো 3য় পর্যায়ে অবস্থান করে। তাহলে দুটো অ্যান্সার আমি পেয়ে গেছি। 1 নম্বর অ্যান্সার হচ্ছে আমার ক্লোরিন, 2 নম্বর অ্যান্সার হচ্ছে আমার সালফার। গল্প শেষ। তারপরে প্রশ্ন করেছে প্রত্যেকটি মৌলের যোজ্যতা লেখো। যোজ্যতা লেখারও আমি তোকে ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। বল, আমি এখানে আর তোকে শেখাবো না ভাই, এখানে আমি ডিরেক্ট ইমপ্লিমেন্ট করব। যদি শিখতে চাও আমার আগের ভিডিওগুলো দেখো, আমার এমসিকিউ ভিএসকিউ এর ভিডিও দেখো, এসএকিউ এর ভিডিও দেখো, আমার চ্যাপ্টার ধরে ধরে ডিসকাশন দেখো, কারণ ওগুলো আমি তোমাকে দেখতে বলেছি। সাজেশন সেটের মধ্যে তোমাকে শুধু সলভ করানো হবে, তোমাকে শেখানো আর এখানে জায়গা নেই ভাই। টেস্ট পরীক্ষা 20 দিন পরে।
দেখেন লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন, তাহলে স্বাভাবিকভাবে এর যোজ্যতা 1, এর দুটো ইলেকট্রন, তাহলে স্বাভাবিকভাবে এর যোজ্যতা 2, এরও দুটো ইলেকট্রন, তাহলে এর যোজ্যতা 2 হয়ে গেল। দেখ এখানে বলে দিয়েছে এর 7টা ইলেকট্রন, তাহলে তুই বল যোজ্যতা কত? 8 - 7 হয়ে গেল 1। এর দেখ 6টা ইলেকট্রন, তাহলে যোজ্যতা কত? 8 - 6 হয়ে গেল 2। এর দেখ 7টা ইলেকট্রন, তাহলে স্বাভাবিকভাবে যোজ্যতা কত? 8 - 7 হয়ে গেল 1। গল্প শেষ, কমপ্লিট, ডান, ডাস্টেড। আমি বলেছিলাম যদি শেষ কক্ষপথে 1, 2, 3 এবং 4খানা ইলেকট্রন থাকে তাহলে সেটাই তার যোজ্যতা হয়। যদি 4-এর থেকে বেশি থাকে, যেমন ধর এখানে 7টা আছে, 6টা রয়েছে, 7টা রয়েছে, তখন 8 থেকে বিয়োগ করে দিতে হয়, স্বাভাবিক ব্যাপার। তাহলে যদি কোনো জায়গাতে 8টা ইলেকট্রন থাকে তাহলে তার যোজ্যতা কত হবে সেটাতে নিচে কমেন্ট করো। নেক্সট প্রশ্ন দেখা যাক। চলো, এটা একটা অঙ্ক আমি দেখতে পাচ্ছি, আর স্বাভাবিকভাবে তুই আমাকে একটা কথা বল, এটা গ্যাসের আচরণের একটা অঙ্ক আছে। সব থেকে বড় সমস্যা কোথায় হয় জানিস ছেলে মেয়েদের? ওরা অঙ্কটা দেখে চিনতেই পারে না এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে। এটাই কিন্তু আমার ধামাকা ব্যাচের পরের টপিক হতে চলেছে, গ্যাসের আচরণের অঙ্ক। সেই কারণে যারা গোড়া থেকে শিখতে চাস অঙ্কগুলোকে, তারা চলে আয় ধামাকা ব্যাচে, এখনো টাইম আছে ভাই। এসে শুধু আগের যে ক্লাসগুলো হয়েছে ওগুলোকে কভার করে নে, ব্যাস। দেখ এই অঙ্কটার মধ্যে আমি তোকে একটা জাস্ট ছোট্ট জিনিস বলে দিই। তোকে অঙ্কটা প্রথমে পড়তে হবে। বলেছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 750 মিলিমিটার পারস্তম্ভের চাপে নির্দিষ্ট ভরের একটা গ্যাস 580 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। খুব ভালো কথা, করে। ওই চাপে মানে এই চাপে, ওই চাপে মানে চাপটা স্থির আছে। চাপটা যদি স্থির থাকে তো কার ফর্মুলা হয়? আমি শিখিয়েছি চার্লসের সূত্র। চাপ স্থির মানেই চার্লসের সূত্র। তার মানে এই পুরো ফর্মুলাটাই আমাকে একটা কথা ইন্ডিকেশন দিয়ে দিল যে এই পুরো অঙ্কটা চার্লসের সূত্র দিয়ে নামবে। আমাকে কি এখানে আয়তনের সাথে উষ্ণতার সমীকরণটা দিয়ে দিতে হবে? এবার একদম দিয়ে দিতে হবে। বলো সমীকরণটা কি? V1/T1 ইকুয়াল টু V2/T2, চার্লসের সূত্রের সমীকরণ। তুই আমায় বল কি কি দিয়ে দিয়েছে। আমাকে বলে দিয়েছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তার মানে T1 আমাকে দিয়ে দিল 17 ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেডে কোনো কাজ হবে না, 273 দিয়ে যোগ করো, 283 আর 7 290 কেলভিন ইজ দা অ্যান্সার। আমাকে দেখি T2 কি করতে বলেছে, বার করতে বলেছে নাকি? না, T2 দিয়ে দিয়েছে 47 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 47 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 কত হয়ে গেল ভাই? 7 3 10 শূন্য হাতে 1, 27 4 31 আর 1 32, 320 কেলভিন হয়ে যাচ্ছে। তো একবার দেখে নি, 7 3 10 শূন্য হাতে 1, 27 4 31 1 32, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, প্রথমেই আমি দিয়ে দিয়েছি আমাকে V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু হচ্ছে 580 সেন্টিমিটার কিউব, 580 সেন্টিমিটার কিউব। আমাকে বলে দিয়েছে V2 কত হবে। তো খুব ভালো কথা, তাহলে আমি এক কাজ করি তো ভাই, আমি এখানে V1 এর জায়গায় বসাই 580, নিচে আমি বসাই T1 290 ইকুয়াল টু আমি V2 জায়গাতে বসিয়ে দেবো V2 জায়গায় V2, আর T2 জায়গাতে আমি বসিয়ে দেবো 320। ব্যাস, আমি তো এবার একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি, 290 2 580 হয়, তাহলে ভলিউম যেটা হয়ে গেল V2 সেটা তো 0 আর 32 2 64, 640। এবার এককটা কি হবে? এককটা যেটা ভলিউমের একক দিয়ে দিয়েছিল সেটাই হবে সেন্টিমিটার কিউব। যারা যারা গোড়া থেকে অঙ্ক শিখবি তাদেরকে আমি শেখাবো ইউনিটের আরো একটা খেলা, যে কিভাবে গ্যাসের আচরণে ইউনিট ডিটারমাইন করা যায়। সেই প্রত্যেকটা জিনিস অঙ্ক যখন গোড়া থেকে করাচ্ছি সেখানে শেখানো হচ্ছে। আর যারা, এটা তো অঙ্কের প্র্যাকটিস ক্লাস হচ্ছে, এখানে তো অঙ্ক আর গোড়া থেকে শেখানোর ব্যাপার না। এই আরেকটা অঙ্ক দিয়ে দিয়েছে, বলেছে সমভরে দুটি গ্যাস এসটিপিতে যথাক্রমে এত ml এবং এত ml আয়তন দখল করে। খুব ভালো কথা। গ্যাস দুটির মোলার ভরের অনুপাত কত? এই মারাত্মক অঙ্কই, এ ভাই এ তো মারাত্মক অঙ্কই। প্রথমে একটা কথা বলি শোন, বলেছে সমভরের দুটি গ্যাস তারা এসটিপিতে যথাক্রমে এত ml এবং এত ml আয়তন অধিকার করেছে। খুব ভালো কথা। গ্যাস দুটোর মোলার ভরের অনুপাত চেয়েছে তোকে, মোলার ভর। যদি এই ধরনের কোন সিচুয়েশন দেখিস যেখানে আয়তন দিয়ে অনুসংখ্যা চেয়েছে, আয়তন দিয়ে মোলার ভর চেয়েছে, আয়তন দিয়ে ভর চেয়েছে,
তখন স্বাভাবিকভাবে তুই একটাই ফর্মুলা কাজে লাগাবি, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর ফর্মুলা। তোরা প্রত্যেকে জানিস অ্যাভোগাড্রোর সূত্রটা, V1/N1 ইকুয়াল টু V2/N2। তুই এই ফর্মুলাটাকে একটু ঘুরিয়ে V2টাকে তলায় N2টাকে ওপরে নিয়ে গিয়ে এরকম ভাবেও লিখতে পারিস তো, V1/V2 ইকুয়াল টু N1/N2। কমপ্লিট। বল আমাকে কি কি দিয়ে দিয়েছে। আচ্ছা তার আগে একটা কথা বলি, এখানে আমাকে বলে দিয়েছে না সমভরের গ্যাস, আর আমাকে বার করতে বলেছে না মোলার ভর। তার মানে আমাকে সমীকরণটাকে একটুখানি চেঞ্জ করতে হবে। V1/V2 ইকুয়াল টু আমি লিখবো N1 কে আমি লিখবো, প্রত্যেকেই তোরা জানিস যে মোল ইকুয়াল টু ভর বাই মোলার ভর লেখা যায়, কারণ ভরের একক গ্রাম, মোলার ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। সেই দেখ তুই মোল ওপরে উঠবে গ্রাম ইন্টু নিচে দেখ গ্রাম থাকলো, ওভারঅলটা দেখ মোলই আসছে, ওই জন্যই মোলকে লেখা যায় ভর বাই মোলার ভর। নিচেরটাকেও দেখ আমি লিখতে পারি, N2টাকেও আমি লিখতে পারি W2/M2 পারি। এবার যখনই আমাকে বলে দিল দুটো গ্যাসই সমভরের, তার মানে তুই পরিষ্কার করে বুঝতে পারছিস W1 W2 উড়ে চলে যাবে। তাহলে এখান থেকে আমি যেটা বসাতে পারি সেটা হচ্ছে V1/V2 ইকুয়াল টু M2 ওপরে উঠবে, M1 নিচে নামবে, তাহলে হয়ে গেল M2/M1। বলো গল্প শেষ। এটাই আমার ফর্মুলা, যেটা দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। अब तू क्या करेगा, अब तू देख। এই যে অঙ্কটা আমি এবার করব, V1 এর জায়গায় আমি কত বসাবো 4480, V2 এর জায়গায় আমি কত বসাবো 5600 ইকুয়াল টু M2/M1। আমাকে তো রেশিওটাই চেয়েছে। বল তাহলে M2/M1 এর ভ্যালু কত আসছে, 0 0 উড়ে গেল। আমি বুঝতে পারছি ভয়ানক ক্যালকুলেশন হতে চলেছে। কি দিয়ে কাটা যায়, কি দিয়ে কাটা যায়, 14 দিয়ে কাটবে, 3 14 42, 14 2 28, কেটে গেছে 4 14 56 0। 4 দিয়ে কাটবে, 4 আসতে 32, 4 10 40, 2 দিয়ে কাটবে, 4 2 8, 5 2 10। দেখ M2/M1 এর ভ্যালু বেরোচ্ছে 4/5। তাহলে আমাকে দুটো গ্যাসের মোলার ভর বার করতে বলেছে, আমি M1/M2 বার করব। M1:M2 ইকুয়াল টু উল্টে দে 5:4 ইজ ইওর কারেক্ট অপশন। গল্প শেষ। পুরোটা রেকর্ড হয়েছে, পুরোটা স্ক্রিনের মধ্যে আসছে, পুরোটা স্ক্রিনের মধ্যে। কিরে ভাই আসছে তো? হ্যাঁ আসছে আসছে, চলো ভেরি গুড, কমপ্লিট। নেক্সট প্রশ্ন বলেছে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও এবং তার রাশিমালা প্রতিষ্ঠা করো। ভাই এই প্রশ্নগুলো না প্রত্যেক বছর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ থাকে। আজকে তুই তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা যখন দিতে বলবি, তোকে প্রথমে এমনি একটা ঘনকাকার পরিবাহী আঁকতে হবে। তোরা প্রত্যেকে জানিস আমি খুব সুন্দর ড্রয়িং করি, দেখ একবারে আমি এঁকে দিলাম। এবার দেখ আমি কত সোজা লাইন টানবো, পুরো জাস্ট খেয়াল করতে থাক। এই দেখ এইরকম ভাবে এই যে ঘনকাকার পরিবাহীর এই একটা তল আছে, ওই পেছনের একটা তল আছে, একটা তল থেকে আরেকটা তলের দিকে, তলের সাথে লম্ব ভাবে এইরকম ভাবে তাপ প্রবাহিত হয়, তোরা প্রত্যেকে জানিস। এইবার তুই আমাকে একটা কথা বল, ধর তুই একটা গরম জিনিস আর একটা ঠান্ডা জিনিসকে পাশাপাশি রেখেছিস, গরম থেকে ঠান্ডার দিকে তাপ যাবে, তার মানে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে তাপ যায়। তুই বল হ্যাঁ। এই প্রথম পৃষ্ঠতলটা থেকে পেছনের পৃষ্ঠতলটার দিকে তাপ যাচ্ছে, মানে এই সামনের পৃষ্ঠতলের উষ্ণতাটা বেশি, পেছনের পৃষ্ঠতলের উষ্ণতাটা কম। আমি এই সামনের পৃষ্ঠতলের উষ্ণতাটাকে ধরে নিলাম θ2, পেছনেরটার উষ্ণতা আমি ধরে নিলাম θ1। তাহলে আমি পরিষ্কার করে লিখতে পারি যে θ2 মাস্ট বি গ্রেটার দ্যান θ1। সেই কারণেই তো এই পাশে সামনের তলটা থেকে পেছনের তলটার দিকে তলের সাথে লম্বভাবে তাপ প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? যে তাপটা প্রবাহিত হচ্ছে আমরা তাকে কিউ নাম দিই। এই যে বেধ রয়েছে কতটা সেটা চওড়া, সেটাকে আমরা ডি নাম দিই। এই যে পুরো ঘনকটা রয়েছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ নাম দিই। যতটা সময় ধরে তাপ যাচ্ছে সেটাকে আমরা টি নাম দিই। এই হয়ে গেল আমার সবকটা নাম দেওয়া। এইবার আমাকে কি করতে হয়, আমি এটা শিখিয়েছি তোদেরকে আগেও, যারা যারা আমার তাপের ওয়ান শট দেখিসনি বিরাট বড় মিস করে ফেলেছিস। এই যে আমার কিউ তাপটা যাচ্ছে, এই কিউ তাপটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। প্রথমেই আমাকে একটা কথা বল, বেধ যত কম হবে, যত চওড়াটা কম হবে, তত তো সহজে তাপ চলে যাবে। তার মানে বেধের সঙ্গে তাপের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, বেধ যত কম তাপ তত বেশি। নেক্সট,
তুই যত সময় অ্যালাউ করবি, তুই যতটা সময় ধরে তাপ পাঠাবি, তোর তো বেশি তাপ যাবে রে ভাই। তার মানে সময় যত বেশি, তাপ তত বেশি। সরল সম্পর্ক। তুই বল, উষ্ণতার মধ্যে একটা পার্থক্য থাকে তো, এর θ2 এর θ1, বেশি কার এর, তাহলে দুটোর মধ্যে উষ্ণতার পার্থক্য কত না দাদা θ2 মাইনাস θ1। এই উষ্ণতার পার্থক্যটা যত বেশি হবে তত বেশি করে তাপ যাবে তো রে। তার মানে কিউ ইজ প্রপোর্শনাল টু θ2 মাইনাস θ1। আর একটা জিনিস জেনে রাখ, কিউ ইজ প্রপোর্শনাল টু এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে তত বেশি করে তাপ যাবে। এই চারটে সমীকরণকে যদি আমি যৌগিক ভেদের মাধ্যমে জুড়ে দিই তাহলে আমি কি লিখতে পারি দেখে নে তো। কিউ প্রপোর্শনাল টু, চার জায়গাতে কিউ আছে তো কিউ লিখলাম, এই সবকটা গুণ হয়ে যায়, তাহলে আমি লিখি এ θ2 মাইনাস θ1 ইন্টু টি, তলায় চলে আসবে ডি। ক্লিয়ার? এইবার সমীকরণটা থেকে ধ্রুবক চলে এলো কে ইন্টু এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। এই যে এ রয়েছে, এটাকেই এই ঘনকাকার পরিবাহিতার তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়ে থাকে। তোকে বলেছে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও, তাহলে তাপ পরিবাহিতাঙ্কের ভ্যালুটাই তুই বার কর। বল কে ইকুয়াল টু কি হবে, কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। তাহলে কে এর এই যে আমি সমীকরণটা পেলাম, আমাকে যদি কেউ বলে যে কে এর ওভারঅল ডেফিনেশনটা লিখে দেখা, মনে রাখ ফিজিক্যাল সায়েন্সে কোনো ডেফিনেশন লিখতে গেলে মেন জিনিস বাদ দিয়ে বাকিগুলোকে সব ওয়ান বা একক ধরে নিতে হয়। ওয়ান ধরে নেওয়া মানে একক ধরে নেওয়া। বল এ ইকুয়াল টু আমি ওয়ান ধরলাম, θ2 মাইনাস θ1টাকেও আমি ওয়ান ধরলাম, টি ইকুয়াল টু আমি ওয়ান ধরলাম, ডি ইকুয়াল টু আমি ওয়ান ধরলাম। যখন সবকটাই ওয়ান হয়ে গেল তখন সিনারিওটা কি এলো রে, না কে ইকুয়াল টু কিউ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান। তাহলে কে এর ভ্যালুটা কার সাথে সেম হয়ে গেল, না কিউ এর সাথে সেম হয়ে গেল। বল হ্যাঁ। এবারে ডেফিনেশনটা আমরা কি করে লিখবো, আমি তোকে ডেফিনেশনটা পুরোটা বলছি, তুই খুব ভালো করে শুনবি কিন্তু। হ্যাঁ, একবার শুনলে দেখবি বাজিমাত। দেখ, প্রথমে এইভাবে শুরু করব, একক বেদ যখনই কোনো জিনিসকে ফিজিক্যাল সায়েন্সে ইকুয়াল টু ওয়ান ধরা হয়েছে মানে তাকে আমরা ডেফিনেশনের সময় একক লিখবো। একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত তলের একক উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে সেই পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। রিপিট, একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত তলের একক উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকেই সেই পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক বলে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। চল নেক্সট। বলছে ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম এবং তাদের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এটা বহুবার তোদেরকে করিয়েছি, আমি তাও একবার ঝপাঝপ করে বলে দিচ্ছি। অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড লাগে, সবাই প্রত্যেকেই জানিস এখন নিশ্চয়ই। 150 বায়ুমণ্ডলীয় চাপ এবং 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেডের এখানে প্রয়োজন পড়ে। আমি তোদেরকে শিখিয়েছি 2 আয়তন অ্যামোনিয়া লাগে, 1 আয়তন কার্বন ডাই অক্সাইড লাগে। লেখা হয় কিভাবে, না লিখতে হয় প্রথমে একটা অ্যামোনিয়ার মধ্যে থেকে দুটো NH3 আছে তোরে ভাই, তুই দুটো নিয়েছিস তো, প্রথমটার মধ্যে থেকে একটা হাইড্রোজেন কমিয়ে দে, হয়ে গেল NH2।
তুই এখানে লেগ NH2। CO2 মানে তুই এইভাবে লিখতে পারিস C+O। এবার যে হাইড্রোজেনটা তুই কমিয়েছিস সেটা একে দিয়ে দে, হয়ে গেল NH4। এই যে পদার্থটা তৈরি হলো সেই পদার্থটাকে বলা হয় অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেট পরবর্তী ধাপে বিয়োজিত হয়, অর্থাৎ NH2COO NH4 থেকে যখনই বিয়োজন তুই ঘটাবি, বিয়োজনের মাধ্যমে আছে কিভাবে বিয়োজিত হয়, এখানে 4টে হাইড্রোজেন আছে, এখান থেকে 2টো হাইড্রোজেন বেরোয়, এখানে 2টো অক্সিজেন আছে, এখান থেকে 1টা অক্সিজেন বেরোয়। দেখ চলে এলো, 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন মানে একটা জল বেরিয়ে গেল। তাহলে তুই এখানে লিখবি কি না, লিখবি তুই NH2, C+O না লিখে তুই লিখবি CO, NH4 না লিখে তুই লিখবি NH2, তার সঙ্গে বেরোলো কি জল, তাহলে ইউরিয়া তৈরি হয়ে গেল। গল্প শেষ, কমপ্লিট, ডান, ডাস্টেড। নেক্সট নেক্সট নেক্সট। আচ্ছা, LAQ খতম, LAQ শেষ, 4টে LAQ এর প্রশ্ন ছিল, শেষ। ওকে, পারফেক্ট। এবার SAQ টাইপের প্রশ্ন আছে। আমি প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটার অ্যান্সার তোমরা এক্ষুনি ভিডিওটা পজ করে করো, রেকর্ড ফেকর্ড সব পারফেক্ট হচ্ছে। দেখ ভাই, এই যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু তোদের প্রথম থেকেই চলতরিতের মধ্যে পড়ানো হয়ে থাকে। আমি আশা করবো তোরা প্রত্যেকেই পারবি। তোকে বলেছে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। প্রথমে আমি সাদৃশ্য বলি। সাদৃশ্যটা হচ্ছে দুজনেরই একক হচ্ছে ভোল্ট, দুজনেরই একক তো ভাই ভোল্ট, এটা একটা সাদৃশ্য। আর বৈসাদৃশ্য তো ভরে ভরে রয়েছে। তড়িৎচালক বলকে মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে, বিভব প্রভেদকে মাপা হয় ভোল্টমিটার যন্ত্র দিয়ে। তড়িৎচালক বল বিভব প্রভেদের থেকে মানে বড় হয়, বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের থেকে কম হয়। তড়িৎচালক বল হচ্ছে কারণ, বিভব প্রভেদ হচ্ছে তার ফলাফল। তড়িৎচালক বলটা রোধের উপর নির্ভর করে না, বিভব প্রভেদ তা করে, যদিও এই পয়েন্টটাকে আমি খুব একটা সমর্থন করি না, ঠিক আছে, কিন্তু বই বইতে লেখে। চলো, হয়ে গেল। নেক্সট বলছে থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। যারা যারা আমাদের ধাতুবিদ্যা পড়েছিস এই প্রশ্নটা তারা ঘুরেও করতে চাইবি না, কারণ বহুবার তারা পড়ে ফেলেছিস। ধাতুবিদ্যার আমি যেমনি কুইক রিক্যাপ দিয়েছি ঠিক তেমনই ওয়ান শট দিয়েছি। আমি তোদেরকে বারবার করে বলেছি যে এগুলোকে পড়ে নে, তুই পেরে যাবি। তারপরেও যারা পড়ছিস না তারা পড়িসই না, তারা পড়াশোনাই করিস না। তোদেরকে এত কিছু দিয়ে দেওয়া, ওরা একদম খাইয়ে দিচ্ছি রে, তাও যদি তুই না পড়িস তুই আর পড়িস না, তুই পড়াশোনা করারই যোগ্য নয়। তোকে ফিজিক্যাল সায়েন্স না গুলে কমপ্লেনের মতো করে খাওয়াচ্ছি আমি। তুই বলতো এইভাবে ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিক লেভেলে আমি নিজে পড়িনি ভাই, কেউ আমাকে এত সুযোগ সুবিধা দেয়নি। আমি 93 পেয়েছিলাম ফিজিক্যাল সায়েন্সে। যদি কেউ এমনি দিত না আমি দেখিয়ে দিতাম ভাই, 7 নাম্বার এমনি বাড়িয়ে দিতাম। আমি তোকে বলছি শোন, আমার গলার অবস্থা ঠিক নেই, আমি তোর জন্য চেঁচাচ্ছি, হনুমান কোথাকার। পড়াশোনা কেন করছিস না? আরে কি এখনো শুয়ে রয়েছিস কয়েকজন? এসব করিস না, নিজের ভবিষ্যৎ ধ্বংস করিস না ভাই। আজকে হয়তো তোকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু বিশ্বাস করি তোদের জন্য সমস্ত কিছু করতে করতে এমন একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, মানে কয়েকজনের তো নামও চেনা হয়ে গেছে। মানে এমনি কেন জানি না, আমার কেন জানি না কেমন লাগে যদি কেউ পড়াশোনা না করে, মানে একটা আত্মিক সম্পর্ক টাইপের হয়ে যাচ্ছে আমার সাথে। মানে তুই না পড়লে আমার কষ্ট হচ্ছে আর তোর হচ্ছে না। লেগে পড় ভাই, এসব করিস না। 50টা 100 বাড়তে পারে যেন না কমে, আর যা করছি তার দাম দিবি ভাই। চল এদিকে দেখ। আর একটা কথা বলে রাখি, তোকে যে ধামাকা ব্যাচে ভর্তি হতেই হবে তার কোনো মানে নেই। হলে তুই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবি, কিন্তু না হলে যে তোর কাছে কিছুই নেই আমার চ্যানেলে তা কিন্তু না। তোকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি, ধামাকা ব্যাচের প্রাইস 899 করে দিয়েছি। আর কি করবো বল তোদের জন্য? তারপরেও যদি কয়েকজন না পড়াশোনা করিস আমি কি করবো? আর চল এদিকে দেখ। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন, তাই তো? ফেরিক অক্সাইড মানে হচ্ছে Fe2O3। খেয়াল রাখ ভাই, আমাকে এর সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া করাতে হবে, কারণ তোরা প্রত্যেকেই জানিস কেন এখানে থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়ামটাকেই ইউজ করা হয়। তার কারণ অ্যালুমিনিয়ামের উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি একটা তীব্র আসক্তি রয়েছে। কত টেম্পারেচার দাদা? না 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ঠিক আছে, যখনই বিক্রিয়াটা হয় অ্যালুমিনিয়ামের তো যোজ্যতা 3, অক্সিজেনের তো 2, এইরকম ভাবে ক্রস হয়।
তাহলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে Al2O3। দাদা Al2O3 তো বুঝলাম, তাহলে অ্যালুমিনিয়ামের সামনে একটা 2 দিলাম, আয়রনটা কি করবে? নদীর ধারে গিয়ে কিনলেট বোতলের জল খাবে, কারণ অক্সিজেন আয়রনকে ছেড়ে অ্যালুমিনিয়ামের সাথে চলে গেছে। কিনলেরই বোতলের জল, কিন্তু ভুলভাল কিছু নয়। ঠিক আছে, এইবার আমরা যেটা দেখতে পাবো, তোমাকে বলেছি এই পদ্ধতির একটি প্রয়োগ। ভাই এই যে আয়রনটা তৈরি হলো, সেই আয়রনটার মাধ্যমে রেল লাইন এবং ট্রাম লাইন জোড়া লাগানো হয়। ঠিক আছে, বলতো এই 2000°C তাপমাত্রা কিসের মাধ্যমে তৈরি করা হয়? প্রজ্বলক মিশ্রণের মাধ্যমে। নিচে কমেন্ট করে লেখো প্রজ্বলক মিশ্রণে কে কে থাকে, বহুবার পড়িয়েছি। নেক্সট প্রশ্ন, কিভাবে পরিবর্তনটি করা যায় অ্যাসিটিলিন থেকে ইথেন? ভাই এই যে অ্যাসিটিলিন রয়েছে, এটাকে তুই হাইড্রোজেনেশন কর, হাইড্রোজেন দিয়ে রিয়াকশন করা, প্ল্যাটিনাম দিয়ে দে, প্যালাডিয়াম দিয়ে দে, ঘরের উষ্ণতায় রিয়াকশন হয়ে যাবে। কি শিখিয়েছি? এখানটায় 3টে বন্ড দেখতে পাচ্ছিস তো, একটা সিগমা আছে রে ভাই, আর 2টো পাই আছে। বহুবার করিয়েছি এগুলো, যারা দেখছিস না দেখিস না। আর যদি ইচ্ছা থাকে ভালো রেজাল্ট করার, তাহলে যা করাচ্ছি কর, যা বলছি কর। কি বলেছিলাম? প্রথম ধাপে একটা পাই বন্ড ব্রেক করবে, একটা পাই ব্রেক করলে 2টো সিগমা মামা তৈরি হবে। এইবার একটা পাই তো ব্রেক করলো, মানে এখানে 3টের জায়গায় আমি এবার দাদা 2টো দেখাবো, কারণ একটা ব্রেক করে গেছে। এবার একটা পাই ব্রেক করে 2টো সিগমা মামা তৈরি করেছে। সেই 2টো সিগমা মামা বন্ড কোথায় হবে? এই কার্বনে একটা, এই কার্বনে একটা। এই 2টো সিগমা বন্ডের মধ্যে কারা কারা ঢুকবে? 2টো হাইড্রোজেন ঢুকবে। হয়ে গেল না? CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন তৈরি হয়ে গেল। এবারে ইথিলিনে কি বিক্রিয়া থামবে? থামবে না। প্ল্যাটিনাম ঘরের উষ্ণতায় আবার রিয়াকশন করবে, আবার হাইড্রোজেনেশন হবে। এবারে কি হবে? এখানে দেখ পাই বন্ড আর সিগমা বন্ড রয়েছে, আবারও পাই বন্ড ব্রেক করে 2টো সিগমা বন্ড তৈরি হবে। তারা এবার কোথায় কোথায় বসবে দাদা? না আগে 2টো ছিল, এবার একটা করে দিই। হ্যাঁ করে দাও, করে দাও, করে দাও। এখানটা দাদা 2টো হাইড্রোজেন তো আগের বারে বসে গেছে, তাই না? হ্যাঁ বসে গেছে, বসে গেছে। এবারে 2খানা সিগমা বন্ড এমনি দেখালাম, আর এই 2টো নতুন সিগমা বন্ডে আবারও 2খানা হাইড্রোজেন বসলো। তাহলে ফাইনালি আমি পেলাম CH3 বন্ড CH3, যেটা আমার চেয়েছিল। গল্প শেষ। প্রত্যেকে বলবে আমি এই রিয়াকশনটাকে যদি এই স্টেপটাতে থামিয়ে দিতে চাই, তাহলে কি অনুঘটক ব্যবহার করব? কমেন্ট করো। নেক্সট বলেছে বৈদ্যুতিক হিটারের তার এবং ফিউজ তারের প্রত্যেকটি একটি করে বৈশিষ্ট্য। এই ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয় নাইক্রোম তার। প্রত্যেকে কমেন্ট করে জানা নাইক্রোম তারের মধ্যে কি কি থাকে। আমি এটা শিখিয়েছিলাম, এর কিন্তু নাম দেখেই বোঝা যাচ্ছে। এই যে নাইক্রোম তারের বৈশিষ্ট্যটা কি বলতো? এর রোধও উচ্চমানের হতে হবে, গলনাঙ্ক উচ্চমানের হতে হবে। রোধ কেন উচ্চমানের হতে হবে? যাতে প্রচুর পরিমাণ টেম্পারেচার সে তৈরি করতে পারে, কারণ হিটারের কাজই তো টেম্পারেচার তৈরি করা। দেখ রোধ যত বেশি, আজকে তুই ধর এই আমার 2টো হাত, আমি যদি একটা হাতকে আরেকটা হাতের বিরুদ্ধে খুব জোর ঘষতে শুরু করি, তাহলে প্রচুর তাপ তৈরি হচ্ছে। তার মানে যত বাধা তত তাপ, ওই জন্য রোধ বেশি হতে হয়। আর গলনাঙ্ক কেন বেশি হতে হয়? যাতে সেই উৎপন্ন তাপে ও গলে না যেতে পারে। ও যদি গলে যায় তাহলে তো গল্পই শেষ। যাতে ও না গলে, ওই জন্য ওর গলনাঙ্কের টেম্পারেচারটা অনেক হাই রাখতে হয়। এটা হয়ে গেল নাইক্রোম তারের বৈশিষ্ট্য। ফিউজ তারের কি বৈশিষ্ট্য? ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে দিয়ে যাতে বেশি কারেন্ট না যায়, মানে রোধটা বেশি হতে হবে। কিন্তু যদি একটু বেশি কারেন্ট চলে যায়, যদি একটু বেশি কারেন্ট আসতে চায়, তাহলে যাতে তারটা সঙ্গে সঙ্গে গলে যেতে পারে। তার মানে গলনাঙ্কটা কম রাখতে হবে। ক্লিয়ার? চলো এ ভাই শেষ তো? ওরে সর্বনাশ, এসে কিও শেষ। মানে একটু 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 করে প্রত্যেকদিন করানো হবে, বোঝা গেছে? এইবার আমাদের কি বাকি রয়েছে? VSA কিউ বাকি রয়েছে। চলো ভাই একটু জল ফল খেয়ে নি, টানা করে যাচ্ছি। একটু জল খেয়ে নি, তোরা একটুখানি ব্রেক নে। কেমন চলছে প্রিপারেশন? আমি তো ভিডিও আকারে দিচ্ছি তোদের, কিছু বুঝতেও পারছি না। লাইভ ক্লাস করাই না, তার একটাই কারণ জানিস তো, আমি তোকে বলছি লাইভ ক্লাস করানো যেতে পারে, কিন্তু লাইভ ক্লাসটা না ইউটিউব খুব বেশি রিচ করে না। আমি জিনিসটা লক্ষ্য করেছি। ভিডিও ক্লাসগুলো যেমন ইউটিউবে একটু ছড়ায়, লাইভ ক্লাসটা না শুধুমাত্র তোর টার্গেটেড অডিয়েন্স, তোর সাবস্ক্রাইব অডিয়েন্সের মধ্যেই থাকে। এটা খুব বাস্তব কথা, এটা আমি দেখেছি জিনিসটা। এই জন্য আমি করি না, কারণ আমার ইচ্ছাটাই হচ্ছে যত বেশি সংখ্যক ছেলেমেয়েদের কাছে পৌঁছানো যায় সেটাই ভালো। আমি কখনো জানিস তো অমনি মুখ ফুটে বলি না তোকে যে, মানে কখনো কখনো বলে দিই ভিডিও লাইক কর, সাবস্ক্রাইব কর, এসব বলি না।
যদি তোর ভালো লাগে তাহলে তুই করে দে, কিন্তু না হলে মানে অমনিও কোনো ম্যাটার নয় ভাই। আলটিমেট ম্যাটারটা হচ্ছে তোকে পড়তে হবে। এবার আমার কিন্তু ইউটিউব ইজ নট মাই প্রাইমারি প্রফেশন। আমি ইউটিউবটাকে করছি যাতে বেশি সংখ্যক স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া যায় জিনিসগুলো, যে না ফিজিক্যাল সায়েন্স থেকে এইভাবেও পড়া যায়। ঠিক আছে, চলো এবার একটু ভিএসএ কিউটা শুরু করি। এটা করলি শেষ। বলেছে ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? ভাই আমাকে একটা কথা, তোকে শুধুমাত্র পরমাণু জানতে চেয়েছে তো, অ্যান্সার হবে ক্লোরিন পরমাণু। কিন্তু তুই কি জানিস আমি এতটাতে সীমাবদ্ধ থাকি না। কি হয় দেখ, এই যে ক্লোরোফ্লুরো কার্বন জাতীয় যে যৌগগুলো রয়েছে, তুই ভাবিস না এটার মধ্যে একটা কার্বন একটা ফ্লুরিন আর একটা কার্বন এই টাইপের কিছু রয়েছে। এটা এরকম নয় ভাই, এটা হচ্ছে এই ধরনের। ক্লোরোফ্লুরো কার্বন মানে হচ্ছে CFCl জাতীয় যৌগ। ধর আমি একটা যৌগ লিখছি CFCl3, এই CFCl3 যে যৌগটা রয়েছে এটা একটা ক্লোরোফ্লুরো কার্বন যৌগ। এই যখন গিয়ে বায়ুমণ্ডলের ওজোন স্তরের সাথে বিক্রিয়া ঘটায় তখন এই ধরনের একটা বিষয় সে করে। প্রথমে আমি তোকে এর একটা ছোট্ট বিক্রিয়া দেখিয়ে দিয়ে তারপরে এখানটায় আসি। এই যে CFCl3 আছে এ প্রথমে নিজে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে CFCl2 আর ক্লোরিন পরমাণু তৈরি করে। এই যে ক্লোরিনটা, সেটার মাথার উপরে একটা, এই জিনিসটা তোরা এখনো বুঝবি না র্যাডিকালের বিষয়, তুই আপাতত ধরে রাখ এটা সক্রিয় ক্লোরিন পরমাণু, এটার নাম দিয়ে বলা হয় সক্রিয় ক্লোরিন পরমাণু। এই যে সক্রিয় ক্লোরিন পরমাণুটা সে তৈরি করলো নিজের বিয়োজনের মাধ্যমে, এই সক্রিয় ক্লোরিনটা এসে ওজোন গ্যাসের সঙ্গে রিয়াকশন করে। যখন এই রিয়াকশন করবে এই ওজোন গ্যাস থেকে একটা অক্সিজেনকে ক্যাপচার করবে, তাহলে তৈরি করলো সে ClO। এবং এখান থেকে যদি একটা অক্সিজেন পরমাণু চলে আসে তাহলে এখানে কি পড়ে থাকলো বল, O2 পড়ে থাকলো। এইবার মাথায় রাখ ভাই, এই যে ClOটা তৈরি হলো, ও বললো হাম কোন সা পিছনে থাকবে, ও ভাই আরো বড় গুন্ডা। তো এই ClO গিয়ে আবারও ওজনের সঙ্গে রিয়াকশন করতে চাইলো। যখনই রিয়াকশন করবে আরো ভয়ানক একটা বিষয় ঘটবে, কি বলতো, এই ক্লোরিনটা আলাদা করে উৎপন্ন হবে আর এই O3 আর O দুটো একসাথে মিলে 2O2 তৈরি করবে। মানে তুই চিন্তা করে দেখ, ডবল ডিস্ট্রাকশন। কেন? প্রথমে তো CFC বিয়োজিত হলো, বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন তৈরি করলো, সেই সক্রিয় ক্লোরিনটা এসে ওজোন স্তরের সাথে বিক্রিয়া করলো, ওজনকে ভাঙলো, ClO আর অক্সিজেন তৈরি করলো। খুব ভালো কথা, ClO এলো আবার ওজনকে ভাঙলো, ভেঙে ক্লোরিন আর অক্সিজেন তৈরি করলো। এইবার এই ক্লোরিনটাই হচ্ছে সেই সক্রিয় ক্লোরিন রে। এই সক্রিয় ক্লোরিন আবার রিয়াকশন করতে শুরু করবে এই প্রথম থেকে। তার মানে যদি একটা CFCl3 কে তুই ওপরে পাঠাস, সে বহুবার ওজনকে ধ্বংস করতে থাকবে। তুই বুঝতে পারছিস কি সিচুয়েশন চলছে? ঠিক নিউক্লিয় বিভাজনের চেন রিয়াকশনের মতো। সর্বনাশ কীর্তি। যাক চল নেক্সট প্রশ্ন। বলেছে তরলের আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। বলেছে যদি তড়িৎ প্রবাহের অভিমুখটাকে বিপরীত করে দেওয়া হয় তাহলে বার্লোর চক্রের গতির কি পরিবর্তন হবে? যে কোনো একটাকে যদি চেঞ্জ করা হয় তাহলে গতি বিপরীত হয়ে যাবে, এর মানে যেদিকে ঘুরছিল তার বিপরীত দিকে ঘুরবে। যদি দুটোকে একসাথেই চেঞ্জ করা হয় তাহলে কিন্তু সেম থাকবে। বলেছে কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? এটা তো লেন্স হবে, তো অবতল লেন্সের দ্বারা। যদি দীর্ঘ দৃষ্টি বলতে গেলে উত্তল লেন্স হতো। আচ্ছা আচ্ছা, হ্রস্ব দৃষ্টিকে ইংরেজিতে কি বলে নিচে লেখো। আর অবতল দর্পণটা কি ধরনের ক্ষমতা সম্পন্ন অবতল লেন্সটা কি ধরনের ক্ষমতা সম্পন্ন লেন্স নিচে লেখো। চলো নেক্সট। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ শক্তি। তড়িৎ দিলে তবে না রাসায়নিক বিক্রিয়া হবে। নেক্সট প্রশ্ন। পিতলের চামচের উপর সিলভারের প্রলেপ দিতে গেলে অ্যানোড কোনটা? ভাই আমি দেখবি তোদেরকে যে একটা 15 মিনিটের তড়িৎ বিশ্লেষণের ভিডিও করে দিয়েছিলাম, সেখানে আমি শিখিয়েছিলাম যে কেন কোনটাকে ক্যাথোড, কেন কোনটাকে অ্যানোড ব্যবহার করব। মনে রাখ, যার প্রলেপ দিতে হয় তাকে আমরা অ্যানোডে ইউজ করি। কার প্রলেপ দিতে হচ্ছে এখানে? সিলভারে, তাহলে সিলভারটাকে আমরা অ্যানোড হিসাবে ইউজ করবো। আর যার ওপরে প্রলেপটা দিতে হয় তাকে আমরা ক্যাথোড হিসাবে ইউজ করি, তাহলে ক্যাথোড হিসাবে পিতলের চামচ ইউজ করবো। নেক্সট। আচ্ছা তোরা বল এখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ইউজ করব? বলেছে ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করেন। জৈব যৌগটা কি ছিল? ইউরিয়া ছিল। তোরা আমাকে বলবি কোন অজৈব যৌগ থেকে প্রস্তুত করেছিল। ঠিক আছে চল দেখি।
ও শেষ, খতম, ডান, ডাস্টেড। আমি আশা করবো এই প্রথম যে সাজেশন সেটটা আমি তোকে দিলাম এটা তুই খুব ভালো করে এনজয় করেছিস। এই ধরনের প্রশ্ন তোরা ডিরেক্টলি পরীক্ষায় পাবি। এমনি সাজেশন সেট যদি আমি তোকে 10-12টা করে দিতে পারি তাহলে মাথায় রাখবি তো পরীক্ষায় এর মধ্যে থেকেই আসবে প্রশ্ন, ঠিক আছে? এবং তোকে আমি একটা কথা বলি, শুধুমাত্র সাজেশন সেট নয়, তোকে আমি যা যা পড়তে বলেছি সেগুলো কিন্তু সব পড়ে যেতে হবে, তবে তুই কিন্তু টেস্টেও 90+ স্কোর করতে পারবি। আর মাধ্যমিকে তো তোকে আমি বলেছি, আমি তোকে যা করাচ্ছি তুই শুধু কর, তুই পরীক্ষাতে 95 থেকে 100-এর গোল্ডেন জায়গাটা তুই এমনি পৌঁছাবি। ভাগ্য ভালো থাকলে তুই 100 পেয়ে যাবি। চ্যালেঞ্জ আমার, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা এমনি এমনি দিচ্ছি না, প্রচুর ছেলেমেয়েকে পাইয়েছি। 100 পাইয়েছি 23 জনকে, আর 95 টু 100 যতজনকে পাইয়েছি তুই গুণে শেষ করতে পারবি না। আর 95 কম, মানে 80 থেকে 95 রেঞ্জটায় আমি নিজেও জানি না কত স্টুডেন্ট আছে। সেই কারণে ব্লাইন্ডলি বিশ্বাস কর, তুই যা করাচ্ছি তাই কর, কিছু ছেড়ে যাবি না। মনে রাখবেন, যা করাবো তার বাইরে কিছু করবি না, আর যেটা করাবো সেটা ছাড়বি না, তুই সব পেরে যাবি। চলো আজকের মতো এখানেই, আর আজকে বেশি ডায়লগ দেবো না। এবং মানে আমি একটু এমনি পড়াশোনা না করলে রাগারাগি করি ভাই, এটা আমার বৈশিষ্ট্য। কিন্তু রাগ করলে আমাকে যায় আসে না, কারণ তোকে পড়তেই হবে। আর আমি এইটুকু জানি যে যখন মিষ্টি কথাতে কাজ হবে না তখন সবসময় ওই পড়ে নাও, পড়ে নাও, তুমি পড়ে নাও, নাহলে কি হবে। এইবারে পড়তেই হবে, কামব্যাক সিরিজ, লাস্ট মিনিটে সিরিজ, সব কিচ্ছু হয় না ভাই। যদি তোর মধ্যে পড়াশোনার জেদ থাকে না, তুই কারো 3 বছর আগের ভিডিও থেকেও পড়ে রেডি করতে পারিস। তোর মধ্যে যদি পড়াশোনার জেদ থাকে না, তোর রিসেন্ট টেস্ট পেপার কেনার যদি পয়সাও না থাকে, তুই 2 বছর আগের টেস্ট পেপার দিয়ে পড়েও 100 পেতে পারিস। তোর মধ্যে যদি পড়াশোনার জেদ থাকে, তোর কোনো প্রাইভেট টিউশন না থাকলেও তুই 100 পেতে পারিস। তোর কাছে অ্যাডভেঞ্চার একাডেমি তো রয়েছে। তুই প্রাইভেট টিউশনে এতদিন কি পড়েছিস আমার সেটাও জানা দরকার। তোকে যা বলছি তুই যদি করতে থাকিস, তুই ধামাকা ব্যাচ আর অ্যাডভেঞ্চার একাডেমিকে একসাথে নিয়ে চলতে পারিস। ধামাকা ব্যাচে যা করাচ্ছি সেগুলো কর, অ্যাডভেঞ্চার একাডেমিতে যা দিচ্ছি দে, তুই কোথায় যাস আমি দেখবো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা।